নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। কঙ্খল আশ্রমে ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠার উৎসব, বহু সাধুর জমায়েত, পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি, অভয়ানন্দজি, গম্ভীরানন্দজি সবাই উপস্থিত। গম্ভীরানন্দজির সঙ্গে মহারাজের এক সখ্য-সুলভ মজার সম্পর্ক ছিল। সকালবেলাতে দুজনেরই প্রণাম নেবার সময় ছিল একটু আগে আর একটু পরে। স্বামী ভূতেশানন্দজি মহারাজের প্রণামের পরই তিনি আমাকে বলতেন, যাও জেনে এসো তো গম্ভীর স্বামীর প্রণামী কত পড়েছে। গিয়ে তাকে জিজ্ঞাসা করতেই শুনতাম সেবককে জিজ্ঞাসা করছেন, জগদীশ কত পড়েছে। জেনে এসে স্বামী ভূতেশানন্দজি মহারাজকে বলতেই সুপ্রভাত মহারাজকে তার নিজের প্রণামী জেনে নিয়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলতেন, গিয়ে বলে এসো আজও আপনি হেরে গেছেন। একবার বেলুড় মঠে সাধারণ উৎসবে মহারাজকে নিয়ে মেলায় ঘোরার সময় গম্ভীরানন্দজি মহারাজের সঙ্গে দেখা। তিনিও সেবক ও ভক্তদের সঙ্গে মেলায় ঘুরছেন। ফিরে আসতেই একজন এসে একটা ভুঁড়িওয়ালা ফতুয়া পরা মাটির পুতুল দিয়ে স্বামী ভূতেশানন্দজি মহারাজকে বললেন, মহারাজ গম্ভীরানন্দজি আপনার জন্য এইটি পাঠিয়েছেন। তাকে নিয়ে মহারাজ একবার একটি মজার গল্প বলেছিলেন। তখন গম্ভীরানন্দজি মহারাজ অদ্বৈত আশ্রমে আছেন। একদিন দোতলার বারান্দাতে চেয়ারে তিনি বসে আছেন। এমন সময় একজন সাধু দেখছেন যে মহারাজ নিচের দিক থেকে মুখটা এক অদ্ভুত ভঙ্গি করে উপরে সরিয়ে নিচ্ছে। কি হলো মহারাজ? সেবক জিজ্ঞাসা করল। জিজ্ঞাসার উত্তরে মহারাজ বললেন, নিচে ওই বস্তির বারান্দায় দেখো। দেখা গেল নিচে বস্তির ছোট ঘরের সামনে একজন বুড়ি কাঁথা সেলাই করছে, আর তার ছুঁচটি যতবার উপরে টেনে তুলছে মহারাজ ততবার মুখটি ওইভাবে সরিয়ে নিচ্ছেন। অবাক হয়ে তাকাতেই মহারাজ বললেন, আরে ভাই, সাবধানের মার আছে। কঙ্খলে একদিন সকালবেলায় স্বামী ভূতেশানন্দজি মহারাজকে নিয়ে হাঁটতে বেরিয়েছি। সুজিত মহারাজ আছেন সঙ্গে। তিনি বললেন, মহারাজ চলুন পিছনের রাস্তায় যাই। বাগানের পিছনে গোয়াল পেরিয়ে পাঁচিলের ফাঁক দিয়ে গঙ্গার ধারে ধারে রাস্তা, তখন হাইওয়ে হয়নি। হাঁটতে হাঁটতে অনেকটা রাস্তা। এদিকে সেবকদের বলে আসা হয়নি যে বাইরে এসেছি। তাঁরা আশ্রমে খুঁজে পাচ্ছেন না। কেউ জিজ্ঞাসা করলে তাঁরা বলতেও পারছেন না যে মহারাজ কোথায়। এই নিয়ে দুশ্চিন্তা তাঁদের। আমি একবার বললাম, মহারাজ এবার ফিরি। সুজিত মহারাজও বললেন, ওই সামনের গাছটার কাছ থেকে ফিরে যাব। ফিরে আসতে বেশ দেরি হলো। সেবকরা গম্ভীর, আমি তো অপ্রস্তুত। পরে বললেন, একবার দৌড়ে এসে খবরটা দিতে হতো না যে আমরা আশ্রমের বাইরে হাঁটছি। তাদের অবস্থাটা বুঝে মনে হলো যেন বিমল মহারাজ বলতেন যে প্রতি পদক্ষেপ চিন্তা করেই ফেলতে হয়। মূর্তি প্রতিষ্ঠার দিন সাধু সম্মেলন হলো। নামি দামি মহান্তরা ছাড়াও অন্তত 1000-এর ওপর বিভিন্ন মঠ ও আখড়া সাধুরা হাজির। পূজ্যপাদ বীরেশ্বরানন্দজি একটি সুচিন্তিত মনোগ্রাহী বক্তৃতা দিলেন। একটি গল্প বললেন যে একজন ব্যবসায়ী পরিণত বয়সে ছেলেদের হাতে সব তুলে দিয়ে
ঈশ্বর চিন্তায় দিন কাটাচ্ছিলেন। এমন সময় ছেলেরা কোনো গোলমাল করে ফেলে তাকে ডাকতে লাগলো তা সামলে দেওয়ার জন্য। তিনি এসে মহারাজের কাছে সব বললে মহারাজ বললেন, অবশ্যই যান। তিনি সব সামলে আবার ফিরে এসেছেন। সেই রকম সমাজ এখন ভালো সাধু আমাদের দিতে পারছে না, কারণ সমাজের অবক্ষয় ঘটছে। এখন সাধুদের দরকার তাদের নিঃস্বার্থ কর্মের দ্বারা সমাজকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনা। তবে তো আবার সাধু সমাজ ভালো সাধুদের দ্বারা পুষ্ট হবে। মিনিট 15 ইংরাজিতে বলা বক্তব্যটি আত্মস্থানন্দজি হিন্দিতে অনুবাদ করে বলার কথা। মহারাজ প্রায় রেকর্ড করে নেওয়ার মতো, যাকে বলে ভার্বাটিম, অনুবাদ করে সেটা সেই বক্তৃতাটা শুনিয়ে দিলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।